83, মুস্তাফিজের 6 উইকেট শিকার। রবিউলকে 4 দিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা, বিভিন্ন দেশের বাংলাভাষী কবি, লেখক, সম্পাদকদের মিলন মেলা। এবং আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5%, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ মনে করে বরাদ্দ বাড়ানো। হ্যালো, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোংলা পায়রা সমুদ্র বন্দরের 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় 15 জেলায় 5 ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটার। নৌপথ উত্তাল হওয়ায় ঢাকা নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। গত 20 মে পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়। লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপ হয়ে শনিবার ভোরে গভীর নিম্নচাপে রূপ নেয়। পরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। আজ দুপুরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রেমাল, রাতে আঘাত হানবে উপকূলে। আবহাওয়া অধিদপ্তর বলেছে এর প্রভাবে উপকূলীয় 15 জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। এখন পর্যন্ত যেটা রয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার এবং যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এসব জেলা নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে শনিবার সন্ধ্যা থেকে দমকা বাতাসের সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় জোয়ারের উচ্চতা বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে 169টি সাইক্লোন শেল্টার। এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে 718টি। জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী সকলে যেন নিজ নিজ এলাকায় অবস্থান করে, আমাদের সিপিপির ভলান্টিয়াররা প্রস্তুত থাকা, বেসরকারি অনেক সংস্থা আমাদের সাথে যুক্ত হয়, তাদেরকে প্রস্তুত রাখা। পানির সমস্যাটাই বেশি হয় এরকম দুর্যোগের ক্ষেত্রে। তো আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা এটা নিয়ে কাজ করে সকলকে আমরা নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখে। কক্সবাজারের রেমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। তবে সৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে সেই জায়গাগুলো থেকে আমরা সরিয়ে নিয়ে আসবো এবং এটা কক্সবাজার পৌরসভা এখানে আছে, তারাও এই দায়িত্বটি পালন করবে। আমি সম্মানিত যারা কাউন্সিলর বৃন্দ আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকেই যাতে তাদের প্রত্যেকের এলাকায় যাতে এই প্রচারের কাজটি করে এবং ঝুঁকিপূর্ণ যারা আছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করে। চট্টগ্রামে রেমাল মোকাবেলায় জেলা প্রশাসন এবং বন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্দর কর্তৃপক্ষ বন্দরে নিজস্ব এলার 3 জারি করে বন্দরে লোড আনলোড বন্ধ ঘোষণা এবং বন্দর চ্যানেলে বড় জাহাজগুলোকে বহির্নোঙরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 290টি মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। মাহফুজুল হাসান, চ্যানেল আই। ঘূর্ণিঝড় রিওলার প্রভাবে পটুয়াখালীতে শনিবার সন্ধ্যা থেকে দমকা বাতাসের সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় জোয়ারের উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টে আছেন এনাতুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। এনায়েত, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালী উপকূলে এখন কি অবস্থা আর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আমাদের জানান। ধন্যবাদ হাসবিন।
পরিস্থিতি সময় যতটা গড়াচ্ছে এবং পরিস্থিতি ভয়াবহ এবং জটিল আকার ধারণ করছে। বাতাসের গতিবেগ বাড়ছে, সাগরের জোয়ারের প্লাবনও বেড়ে গেছে। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাগর একেবারেই উত্তাল এবং 7 থেকে 8 ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় 1300 কিলোমিটার যে বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধের প্রায় 1400 মিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে, যে বেড়িবাঁধগুলো দিয়ে যে কোনো সময় ভেঙে পুরো গ্রাম তলিয়ে যেতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে বলে জানিয়েছে, তবে এ নিয়ে অনেক সংশয় আছে জনমনে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কতটুকু তারা সফল অর্জন করতে পারবে। এদিকে আরেকটা বিষয় হলো যে এই 7 নম্বর সিগন্যাল চলছে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায়, কিন্তু আমার কাছে বেশ কয়েকজন অভিভাবক টেলিফোন করে জানিয়েছেন যে এই 7 নম্বর বিপদ সংকেতের মধ্যে জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজও খোলা রয়েছে। এ নিয়ে দুর্ভোগে পড়েছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। তারা খুবই উদ্বিগ্ন, তারা এ বিষয়ে একটা প্রতিকার চেয়েছেন সরকারের কাছে। অপরদিকে এদিকে যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যে প্রস্তুতির কার্যক্রম, সে কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে কেউই আসেনি, তবে সকল প্রস্তুতি সম্পন্ন আছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদে আবার আপনাকে জানাতে পারবো। হাসিম। এনাদ, আপনাকে ধন্যবাদ। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে সরাসরি জানাচ্ছিলেন এনাদুর রহমান। হিউস্টনে সিরিজের তৃতীয় শেষ টি-20তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইউএসের দেওয়া 105 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম উইকেটে তানজিদ তামিম ও সৌম্যর অপরাজিত 108 রানের জুটিতে 50 বল হাতে রেখে ম্যাচ জেতে টিম টাইগার্স। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে 6 উইকেট পাওয়া মুস্তাফিজ ম্যাচ সেরা ছাড়াও 10 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। এবার আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। বিশ্বকাপের আগে পারফরমেন্সের এমন নকটাই খুঁজছিল টিম টাইগার্স। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে মোমেন্টাম ফিরিয়েছেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ও সৌম্য। এরপরও আক্ষেপ, প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে আইসিসির সহযোগী দেশ ইউএসএ। এর আগে প্রেইরি ভিউ কমপ্লেক্সে টাইগার অধিনায়ক নাজমুল শান্তর আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি 4 পরিবর্তন নিয়ে মাঠে নামা যুক্তরাষ্ট্র। 46 রানে ওপেনার আন্দ্রেস গুসকে ফিরিয়ে ব্রেক থ্রু আনার পাশাপাশি নতুন এক রেকর্ড বুকে নাম লেখান সাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 700 উইকেট ও 14,000 রানের ডাবলের একক কৃতিত্ব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ওদিকে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 6 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। 4 ওভার 10 রান ও 1 মেইডেনে টাইগারদের হয়ে এ রেকর্ড করেন কার্টার মাস্টার। তা ফিজের দৃঢ়তায় বড় পার্টনারশিপ করতে পারেনি কোরি অ্যান্ডারসনরা। 92 থেকে 104 এই 12 রানের ব্যবধানে শেষ 4 উইকেট খুইয়েছে মার্কিনীরা, যার মধ্যে 3 ব্যাটারকে বোল করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। এতেই টাইগাররা পায় 105 রানের মামুলি টার্গেট। মামুলি স্কোর তাড়া করতে নেমে তানজিদ তামিম ও সৌম্যর সাবলীল ব্যাটিং উপভোগ করেছেন গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি সমর্থকরা। আত্মবিশ্বাসী বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে মার্কিন বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পেয়েছেন তানজিদ তামিম। 3 ছক্কা ও 5 বাউন্ডারিতে 58 রানে ইনিংস সাজান টাইগারদের জুনিয়র তামিম। ব্যাট হাতে 28 বলে 43 রানের অপরাজিত ইনিংস দিয়ে তামিমকে সঙ্গ দিয়েছেন সৌম্য। জিম্বাবুয়ে সিরিজে করা নিজেদের 101 রানের জুটি টপকে টি-20তে প্রথম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ 108 রানের পার্টনারশিপ গড়েন এই জুটি। তবে রানের হিসেবে যে কোনো উইকেটে এটি দেশের ষষ্ঠ সর্বোচ্চ পার্টনারশিপ। আইসিসির 19 নম্বরে থাকা দলটির বিপক্ষে জয়ের বন্দরে পৌঁছাতে 2 ওপেনার খেলেছেন মাত্র 11 ওভার 4 বল। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডি গ্রুপে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে আইসিসির বলয়ে প্রবেশ করে 1 জুন ভারত ও 3রা জুন আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।
বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশের বাংলাভাষী কবি, লেখক, সম্পাদকরা যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে ফেডারেল পাঠ্যতত্ত্ব বিরোচিত সুব্রত রায়ের রিপোর্ট। নিউ ইয়র্কের বইমেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। উন্মুক্ত প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের পর জ্যামাইকা আর্ট সেন্টারের ভেতরের বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনের পরবর্তী পর্ব সম্পন্ন করা হয়। মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি নুরুল হুদা। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্টজনেরা। উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলায় এসেছে 10,000 নতুন বই। যত বই তত শব্দ, যত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। নিউ ইয়র্ক বই মেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। কিন্তু আমি সবসময় বলি যে চর্যাপদের আগেও বাঙালি ছিল, তখনও বাংলা ভাষায় সেই কাব্য রচিত হয়েছে। কচিকাঁচা শিশুগুলো এখন বড় হয়ে উঠেছে বইমেলার বয়সের সাথে সাথে। তারা এখন এই বইমেলাটি আগলে রেখে তারা পরিচালিত করছে। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। মুক্তধারা ইচ্ছে করলে এইখানে আরো কিছু বই কিভাবে বিভিন্ন লাইব্রেরিতে, এখানকার লাইব্রেরিতে বইগুলো দেওয়া যায় সে ব্যাপারে তারা সাহায্য করতে পারে। ছোট্ট একটা কাউন্টার রাখতে পারে যেখানে মুক্তধারা দোকান তো রয়েছে। যারা লেখক আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন, এভাবেই মুক্তধারা এই মেলাটি প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যে বই মেলাগুলো হয়, প্রত্যেক জায়গায় আমি দেখি যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব আগ্রহ নিয়ে সেই বই দেখে, বই কেনে, বই পড়ে। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাকে জাতিসংঘে উচ্চারণ করে বলেছিলেন যে এটি আমাদের ভাষা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা ভাষা, বাংলার প্রকাশনা এবং বাংলার যে সাহিত্য সেটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এই মুক্তধারা যে দায়িত্বটি নিয়ে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এখানে যারাই আমি আসার পরে যে এত আনন্দঘন পরিবেশ আমি দেখলাম, আমার মনে হলো যে আমরা বলি না বই মেলা প্রাণের মেলা, এই প্রাণের তাগিদে সবাই এখানে এসেছে। উদ্বোধন পর্বে শিশুদের নাচ এবং দলীয় সঙ্গীতের অপূর্ব পরিবেশনা মুগ্ধ করে দর্শক ও শ্রোতাদের। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে প্রাক বাজেট 2024-25 প্রসঙ্গ। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে জিডিপির 5%। মূলত রোগ সারাতে হাসপাতালে চিকিৎসায় ওই বরাদ্দ ব্যয় হয়। চিকিৎসক ও বিশ্লেষকরা বলছেন, শুধু রোগের চিকিৎসায় নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসেবে মনে করে এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। এতে চিকিৎসা করতে গিয়ে ব্যক্তিগত খরচের কারণে প্রতি বছর যে হারে দরিদ্র বাড়ছে তা ঠেকানো সম্ভব। রিপোর্টে আরো জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে চিকিৎসা নিতে আসেন প্রায় 5,000 রোগী, আর গড়ে ভর্তি থাকেন প্রায় 4,500। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আগের বছরের তুলনায় বাজেট বরাদ্দ 10 থেকে 15% বাড়লেও চিকিৎসা উপকরণের দাম বেড়ে যাওয়ায় এর সুফল আসে না। আমরা মনে করি যে যেটা আমরা খাবারের ব্যবস্থা করতে পেরেছি এটা যথেষ্ট ভালো একজন রোগীর জন্য। আর অন্যান্য ওষুধপত্র বা এগুলোর ক্ষেত্রেও আমরা চেষ্টা করি যতটা সম্ভব রোগীদের সাপোর্ট দেওয়া, কারণ 70% 75% ওষুধ আমরা এই বাজেটের মধ্যে থেকে সংস্থান করতে পারি। আর আমরা একটা প্রায়োরিটি দিই যে আইসিইউ পেশেন্টগুলো যেহেতু খারাপ, তাদের অনেক বেশি ওষুধপত্র লাগে। যতগুলো আইসিইউ আছে আমাদের, আইসিইউর পেশেন্টের যেন কিছু না কিনতে হয়। হসপিটালে যাওয়ার পরে রোগীদেরকে যে ফ্যাসিলিটিসগুলো দেওয়ার দরকার, সেই দিকে যদি আমরা বাজেট বাড়াই তাহলে হচ্ছে যে রোগীরা এখন যে সুবিধাটা পাচ্ছে তার থেকে বেশি সুবিধা পাবে, এবং বেশি সুবিধা পেলে যেটা হবে তাদের বাইরের থেকে যে সার্ভিসটা নিতে হয় পকেটের পয়সা খরচ করে সেটা কমে যাবে। সরকারি হাসপাতালে 10 অথবা 20 টাকার টিকিট কেটে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক জরিপ বলছে, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে রোগীকে ব্যক্তিগত ব্যয় করতে হয় 10,997 টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, এভাবেই ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 5 থেকে 6% মানুষ আরও দরিদ্র হচ্ছে। 2600 বেডের এগেন্স্টে 4,000 বা 4,000 সাড়ে 4,000 রোগী থাকে,
কাজেই ব্যয়টা তো স্বাভাবিকভাবেই একটু ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এখন এটা করার পরেও এটা 70% মতো আমরা সাপোর্ট দিতে পারি। অবশ্যই বাজেটটা আরেকটু বাড়লে রোগীদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারতাম। এবছর আমরা শুনতে পেয়েছি যে 42,000 কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু গত বছর যে পরিমাণ ওষুধ বা অন্যান্য সামগ্রী কিনতে পেরেছিলাম তার থেকে বেশি কিন্তু আমরা কিনতে পারবো না, বরং ইনফ্লেশন হওয়াতে হয়তো আমরা গত বছরের তুলনায় কম কিনতে পারব। বিশ্লেষকরা বলছেন ক্যান্সার, হৃদরোগ ও কিডনি ডায়ালাইসিসের মতো দুরারোগ্য চিকিৎসায় বাজেটে বরাদ্দ বাড়ানো হলে রোগীর ওপর চাপ কমবে। হাসপাতাল এবং রোগীর চাহিদা অনুযায়ী কোন খাতে কিভাবে কি পরিমাণ বরাদ্দ দিলে স্বাস্থ্য খাতের যে বাজেট সেটা যথোপযুক্তভাবে জনমুখী হবে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত উপেক্ষিত থাকছে। বিশেষজ্ঞরা বলছেন এই সিলিং ভিত্তিক বাজেট বরাদ্দ না করে বরং প্রয়োজনের নিরিখে রোগী এবং হাসপাতালের চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ করলেই জনমুখী হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে বিরতি। ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12 শিশুসহ কমপক্ষে 27 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ড হয়। সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকায় আগুন লাগে সেখানে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় টিআরপি গেমিং জোন। অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি ও আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। গুজরাটের ফায়ার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। নওগাঁয় পোল্ট্রি, মাছ ও আম বাগান করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকায় এখন তিনি সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। খামারের 12,000 লেয়ার মুরগি থেকে প্রতিদিন প্রায় 10,000 ডিম পাওয়া যাচ্ছে। নওগাঁ থেকে ইমুল কাছে পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নওগাঁর কৃষক মোহাম্মদ আবু রায়হান মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর মোজায় বিলের মধ্যে প্রায় 1 একরেরও বেশি জমিতে পোল্ট্রি খামার গড়ে তোলেন। তার খামারে 2টি শেডে বর্তমানে লেয়ার মুরগি রয়েছে 12,000। পোল্ট্রি খামারের পাশাপাশি তার রয়েছে আম্রপালি আমের বাগান ও পুকুর ভরা মাছ। 120 দিনের পরে দেখা যায় যে 2-1টা করে ডিম আস্তে আস্তে এই 150 দিন বা 140 দিনের মধ্যে মোটামুটি ডিম চলে আসে। বাজারের সঙ্গে যদি আমাদের ডিমের ম্যাচিং থাকে, প্রোডাকশন কস্টের সঙ্গে যদি আমাদের বাজারের ম্যাচিং থাকে, তাহলে আমরা 2 বছর পর্যন্ত একটা মুরগি রাখতে পারি। সম্মানিত এই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 10 জন শ্রমিকের। আমরা একদিনের বাচ্চা নিয়ে এসে প্রথমে বোর্ডিংয়ে ছাড়ে দেই। ছাড়ে দিয়ে আনতে আমরা 50 গ্রাম গ্লুকোজ 1 লিটার পানিতে দিয়ে 8 ঘন্টা খাওয়াই দেয়। এরপরে যান্ত আবার সাদা পানি পরে যান্ত অ্যান্টিবায়োটিক দিতে হয়। সকালে লাইট দেওয়া, খাবার দেওয়া, লিটার বের করা, পানি দেওয়া, ডিম তোলা, সারাদিনের কাজ আমাদের এইটাই। আম্রপালি চারা করেছি, আলহামদুলিল্লাহ আমাদের 2 বছর বয়সী গাছগুলোতে অনেক সুন্দর আম আসতেছে। পুকুরে আমরা সাধারণত শিং মাছ, দেশি শিং মাছ এবং পাঙ্গাস মাছ চাষ করে থাকি। এ ধরনের সমন্বিত খামার একদিকে মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে খামার করতে উদ্বুদ্ধ হচ্ছে এই অঞ্চলের মানুষ। তাদেরকে টিকা, সরকারি টিকা সরবরাহ করে প্লাস হলে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। এইভাবে তারা খামারটা এগিয়ে চলছে। যদি কেউ উদ্যোগী হন, আমরা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দেব এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করব। 2 বছর ধরে আবু রায়হানের 500 আম্রপালি গাছে প্রচুর ফলন ধরেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ড্রেজিং না করায় বর্জ্য আর পলি জমে নাব্যতা হারাচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। তীব্র দাবদাহে পানি শুকিয়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের 6 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন সহ দখল প্রতিযোগিতায় প্রভাবশালীরা, আর এতে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। লেকের নাব্যতা ফেরাতে খনন সহ পরিকল্পিত উদ্যোগের আহ্বান স্থানীয়দের।
মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৬০ সালে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধের মাধ্যমে দৃশ্যমান হয় ৭০০ বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের দীর্ঘতম কৃত্রিম কাপ্তাই হ্রদের। বাঘাইছড়ি, লংদু, বরকল, জোড়াছড়ি, ননিয়ারচর, বিলাইছড়ির হাজারো মানুষের চলাচল এই হ্রদ দিয়ে। তবে তীব্র দাবদাহ সহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে পানি শুকিয়ে হ্রদের জেটিঘাট দূরে সরে যাওয়া সহ জেগে উঠেছে অসংখ্য ডুবোচর ও টিলা। গরিব মেসের সপ্তাহে, দেশের সপ্তাহে, লস যাত্রীর সপ্তাহে, লস সালেবার সপ্তাহে, সবার সপ্তাহে, খাল খনন করি, লেক খনন করি, লস চলাচল বাংলা সৃষ্টি করা লাগে। এখন যাইতে পারে না, এখন মানুষের সমস্যা সব কিন্তু এখানে পানি আছে 2 হাত, কোথাও দেখা নদীতে কিছু খাল খনন করে দেয়, তাহলে আমাদের জন্য উপকার হয়। পানি শুকিয়ে যাওয়ার কারণে আসলে আমাদের যাওয়াটা একটু কষ্টকর লঞ্চে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে লেক ও আশপাশের পরিবেশ প্রকৃতি। কয়েকদিন পরে দেখবেন এখন নৌ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে এখানে পানিও থাকবে না, কাপ্তাই লেক শুকাই যাবে। এখনো আমাদের তলদেশ পলি পরে ভরাট হয়ে গেছে। সমস্যার সমাধানে হ্রদের 6টি পয়েন্টে ড্রেজিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 3টি উপজেলায় এই সময়ে নাব্যতা কমে যায় এবং নৌ চলাচলে ব্যাঘাত ঘটে। আমি একটি পত্র দিয়েছি পানি সম্পদ মন্ত্রণালয়ে যেন বিলাইছড়ি যে এস ব্যান্ড যেটা আছে 200 মিটারের মতো, ওই এস ব্যান্ডটা যদি খনন করা যায় তাহলে সারা বছর নাব্যতা ধরে রাখা সম্ভব হবে। নৌযোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি লেকের বাস্তুতন্ত্র ঠিক রাখতে কার্যকর পদক্ষেপের আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।